মুভির শুরুতে আমরা দীপাক নামের এই লোকটাকে দেখি, যে কিনা ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখছিল। কোনো একটা মেয়ে তার সাথে এসে কথা বলছে, তাকে তার কাছে ডাকছে, এরকমের একটা স্বপ্ন। এই স্বপ্নটা অবশ্য দীপাক প্রায় দেখতে পাই, আর এর পিছনে অবশ্য একটা রহস্য আছে, যা আমরা পরে গিয়ে জানতে পারবো। যে মোবাইলে কল আসার মধ্য দিয়ে দীপাকের ঘুম ভাঙে, আর কলটা করেছিল হচ্ছে কনস্টেবল দিমলি নামের কেউ একজন। এইখানে আমরা জানতে পারি এই দীপাক হচ্ছে একজন পুলিশ ইন্সপেক্টর। তো কনস্টেবল দিমলি দীপাককে বলছে, স্যার, আমাদের এলাকায় অন্ধদের সেবাধাম স্কুল আছে না, সেই স্কুলের ওয়ার্ডানকে আজ সকালে তার রুমে মৃত অবস্থায় পাওয়া গেছে। দেখে তো তেমন একটা সাসপিশিয়াস মনে হচ্ছে না, তারপরও ফর্মালিটিসের জন্য আপনি যদি চান তাহলে একবার আসতে পারেন। দীপাক বলে, তোমরা গিয়ে পৌঁছো, আমি একটু পর আসছি। এই বলে দীপাক রেডি সেডি হয়ে ঘটনাস্থলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এলাকাটা ছিল উত্তরাখণ্ডের রাত নামের একটা জায়গা। যাক, এদিকে কথা মতো দীপাকের টিম মানে কনস্টেবল দিমলিরা সেবাধাম স্কুলে এসে উপস্থিত, অর্থাৎ ঘটনাস্থলে। এটাই হচ্ছে সিনিয়র কনস্টেবল দিমলি। দিমলিরা এখানে আসতেই তাদেরকে স্কুলের প্রিন্সিপাল দেখে তো অবাক, বলে, এ কি, আপনাদেরকে ডাকলো এখানে? এটা তো একটা ন্যাচারাল মৃত্যু, আমাদের ওয়ার্ডান ম্যাডাম ঘুমের মধ্যে মারা গেছে, এখানে পুলিশের তো কোনো কাজ নেই। প্রিন্সিপাল তো এইসবই বলছিল, কিন্তু দিমলিরা তার কোনো কথা শুনে না। তারা রুমটাতে গিয়ে তল্লাশি নিতে শুরু করে, আর রুমের ভিতর আমরা দেখি ওয়ার্ডান ম্যাডাম সঙ্গীতা এই অবস্থাতে তার বিছানায় মরা পড়েছিল। দেখে তো ন্যাচারাল মৃত্যু মনে হচ্ছে, তারপরও পুলিশরা তাদের কর্তব্য পালন করছে আর কি। এদের মধ্যে লেডি কনস্টেবল লতা, সে ডেড বডির আশপাশটা চেক করতে গিয়ে ডেড বডির পজিশনটায় নাড়িয়ে ফেলে। এই থেকে ধারণা পাওয়া যায় এরা এর আগে এই ধরনের মার্ডার কেস টেস এইসব ফেস করেছে কিনা তার সন্দেহ। এখন দিমলি এসে যখন বিষয়টা দেখে, তখন সে এদের বকতে শুরু করে যে এখন ফরেন্সিক টিম এসে যখন বডির পজিশন ঠিকঠাকভাবে পাবে না, সাথে বডিতে তোমার ফিঙ্গারপ্রিন্ট পাবে, তখন কি হবে? আর নেগি স্যার এসে জানলে তো মনে করো তুমি গেছো। সহকারী কনস্টেবল ত্রিপাঠী বলে ওঠে, আরে স্যার কীভাবে জানবে যে এ কোন পজিশনে ছিল? দিমলি বলে, এটা কি সাধারণ মৃত্যু নাকি মার্ডার সেটা আমরা কেউ জানি। ত্রিপাঠী বলে, স্যার, মার্ডারে তো কোনো প্রশ্ন আসে না, গত 15 বছরেও এখানে কোনো মার্ডার হয়নি। এসব বলতে বলতে দিমলিরা বাইরে এসে প্রিন্সিপালের কাছে জানতে চায় যে পুলিশ স্টেশনে কল কে করেছিল। প্রিন্সিপাল বলে, কই, আমরা তো কেউ কল করিনি। দিমলি জিজ্ঞাসা করে, তাইলে বডি প্রথমে কে দেখেছিল? হেমা নামের ওয়ার্ডেনের অ্যাসিস্ট্যান্টটা জানায়, আমি আর ত্রিজুকি। ম্যাডাম তো রোজ ভোর 5টাতে উঠে যায়, কিন্তু আজ অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন উঠছিল না, তখন আমরা তাকে ডাকতে যাই, কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে যখন দরজা ভেঙে ভিতরে প্রবেশ করি, তখন দেখি তিনি মৃত পড়ে আছেন। দিমলি জানতে চাই যে ওয়ার্ডেন এখানে কতদিন যাবৎ কাজ করছে আর তাকে চাকরিতে কে রেখেছিল। ওয়ার্ডেন জানায়, এ তো 5 বছর মতোই হবে, আমাদের স্কুলের ট্রাস্ট্রি মনোজ কেশব স্যারই তাকে চাকরিতে রেখেছিল। অবশ্য স্যার এখন লখনৌতে আছে, তবে প্রতি মাসে মাসেই এখানে আসে। ওয়ার্ডেনের মৃত্যুর খবরটা ওনাকে জানানো হয়েছে, উনি এখানে আসার জন্য রওনা হয়েছে। দিমলি রায়দের কাছ থেকে ওয়ার্ডেনটার পরিবারের কেউ আছে কিনা ওই ব্যাপারে জানতে চাই। প্রিন্সিপালটা বলে, ম্যাডাম অবিবাহিত ছিলেন। এর মাঝেই প্রিন্সিপালের সহযোগী ত্রিজুকি এসে দিমলিকে একটা ভিডিও দেখাতে শুরু করে। মূলত নিজেদের সেফটির জন্যই ত্রিজুকি সকালে ওয়ার্ডেন ম্যাডামের দরজা ভেঙে ভিতরে যাওয়ার এই সব কিছুই ভিডিও রেকর্ড করে রেখেছিল, যাতে পরবর্তীতে তাদের উপর কোনো দায় না আসে। আরও একটা বিষয় এখানে জানা যায়, এই ত্রিজুকি মাত্র এখানে 10-15 দিন হচ্ছে কাজে জয়েন করেছে, আর এসব দেখার পর প্রথমে পুলিশকে সেই কলটা করেছিল। তো এরা এসব নিয়ে কথাবার্তা বলছিল কি, এসবের মধ্যেই তাদের সিনিয়র অফিসার দীপাক এসে পৌঁছে। দীপাক এসেই প্রথমে রুমটাতে গিয়ে সব কিছু ভালো মতো অবজার্ভ করতে শুরু করে, তারপর জিজ্ঞাসা করে যে কিছু পাওয়া গেছে। দিমলি বলে, স্যার, তদন্ত তো চালাচ্ছি, কিন্তু তেমন কিছু পাইনি, মনে তো হচ্ছে নর্মাল ডেথ। তবে দীপাকের কথা, এসে যখন গেছি তখন দেখা যাক, যদি কিছু পাই তাহলে তো ভালোই, এইসব ব্যাপারে কোনো রিস্ক নেওয়া যাবে না, অন্তত বেসিক তদন্তটা হলেও শেষ করা লাগবে। এইসব বলে টলে দীপাক সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন দিমলি দীপাককে রিকোয়েস্ট করতে শুরু করে, স্যার, আজ প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, ওই বিল্ডার এখন আমার পজিশনটা দিচ্ছে না, আপনি যদি তার সাথে একটু কথা বলতেন। দীপাক বলে, কোন বিল্ডার? আশরাফ জানির কথা বলছো? ঠিক আছে, আমি তার সাথে কথা বলবো, আগে বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। বলে দীপাক সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে ওয়ার্ডেনের বডিও পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়। তবে একদিন যেতে না যেতেই পরবর্তী দিনই সিআইসি দীপাককে জানাতে শুরু করে যে উপরের মহল থেকে নাকি অর্ডার এসেছে এই ওয়ার্ডেনের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দিতে, বডিও রিলিজ করে দিতে বলছে। এটা শুনে দীপাকও তার টিমের সবাইকে ডেকে বলে, উপর মহল থেকে বলছে মৃত্যুটা স্বাভাবিকভাবে দেখতে হবে, আমরা শুধুমাত্রই আমাদের ডিউটি পালন করছি, রুটিন ইনভেস্টিগেশন। যাও, বডিটাও রিলিজ করে দাও।
কথা মতো পোস্টমর্টম শেষে ওয়ার্ডেনের বডিটা রিলিজ করে দেওয়া হয়েছে। এই লোকটাই হচ্ছে স্কুলটার ট্রাস্টি মনোজ কেশরী। ত্রিজুকি দিমরিকে বলছে ইনি হচ্ছেন এখানে সব কিছু, তবে স্কুলের এই এরিয়াটা ছাড়া বাকি সব কিছু রসান বিল্ডারের। মনোজ কিশোরী স্যার অনেক ক্ষমতাধর, এখানে ওনার কথা ছাড়া কিছু হয় না। আপনাকে একটা গোপন কথা বলি স্যার, ওনার আর ওয়ার্ডেন ম্যাডামের সাথে কোনো একটা চক্কর চলছিল। দিমরি জিজ্ঞাসা করে যে ওয়ার্ডেনের পরিবারে কি কেউ আসেনি? ত্রিজুগি বলে না স্যার, উনি তো অনাথ। মনোজ কিশোরী স্যারই তার সব কিছু ছিল। দিমরি বলে তাহলে তার থেকে সিগনেচার নিয়ে নিচ্ছি। ত্রিজুগি বলে স্যার আজ অনেক বিজি, পরে আমি কল করলে তখন আসিয়েন। সিন চলে যায় পরবর্তী দিন। দীপক থানা থেকে বের হচ্ছিল, তখনই সে বাইরে এসে দেখে গ্রাম থেকে তার মা বাবা এসেছে তার সাথে দেখা করতে। মা বাবাকে দেখে দীপক তাদের ভিতরে যেতে বলছিল। দীপকের মা বলে ওঠে আমাদের ভিতরে যেতে হবে না, তুই বাড়ি কবে যাবে আমাদের সেটা বল, আমরা তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এরই মাঝে দীপকের বাবা কিছু টাকা বের করে দীপককে সেগুলো দিয়ে বলে এনে তোর মানি অর্ডারের টাকা তুই রাখ, পেনশনে আমি যা টাকা পাই আমার সেগুলো দিয়ে চলবে। আজ 10 বছর ধরে তুই বাড়িতে যাচ্ছিস না, উৎসবের সময় তোকে ছাড়া আমাদের কেমন দিন পার হয় তুই জানিস? তার মাও বলে বেটা তুই বাড়িতে যাচ্ছিস না, বিয়েও করছিস না, এভাবে আর কতদিন চলবে? এসব শুনে দীপক বলে মা তোমরা ভিতরে গিয়ে বসো, আমি একটা জরুরি কাজ সেরে তারপর সে কথা বলছি। দীপকের মা বাবা বলে না তার প্রয়োজন নেই, আমরা বাড়ি চলে যাচ্ছি, তুই যাবে কিনা বল। দীপক কিছু না বলাই তার মা বাবা অভিমান করে চলে যাচ্ছে। এদের সাথে দীপকের এক বন্ধু সাজিও ছিল, যে কিনা যাওয়ার সময় দীপককে বলে যায় ভাগ্যের উপর রাগ করার কতদিন চলবে, একদিন না একদিন তো বাড়িতে ফিরতে হবে তোকে, হয়তো সেদিন সে বাড়িটা পড়ে থাকবে, কিন্তু তোর জন্য অপেক্ষা করা সে মানুষগুলো থাকবে না। তো কি এমন হয়েছে যে দীপক বাড়িতেও যাচ্ছে না, বিয়েও করছে না? এই সব কিছু আমরা ধীরে ধীরে কি জানতে পারবো। যাই হোক, এর পরবর্তী সিনে দীপক দিমরিকে নিয়ে মনোজ কিশোরী থেকে রিপোর্টের সিগনেচার নেওয়ার জন্য তার স্কুলে আসে। দীপক কিশোরীকে জিজ্ঞাসা করে যে আপনি এই ওয়ার্ডেনকে কবে থেকে চিনেন, আর আপনি ওর চাকরিও কার রিকমেন্ডেশনে দিয়েছেন? কিশোরীও বলে আমি তাকে এখানে জয়েন করার পর থেকে চিনি, যতদিন চাকরি করেছে ততদিনও চিনি, আর সে তো এখানে টপ ক্লাস অ্যাডমিনিস্ট্রেটর ছিল। দীপক বলে তাইলে আপনি তো তার সম্পর্কে অনেক কিছু জানেন হবে, সব কিছু তো ঠিক আছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে ওনার মোবাইলটা মিসিং। তো এটা শুনে কিশোরীও বলে দেয় এসব আমাকে বলে কী লাভ, আমি এসবের ব্যাপারে কি জানবো। তো কিশোরীর সাথে এসব কথাবার্তা বলে দীপকরা সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল কি তখনই দিমরি তাকে ওই বিষয়টা জানায় যেটা তাকে ত্রিজুকি বলেছিল, যে ওয়ার্ডেনের সাথে মনোজ কিশোরীর কোনো একটা চক্কর চলছিল। সিন শিফট হয়ে যায় পরবর্তী দিন। ওয়ার্ডেনের পোস্টমর্টম রিপোর্ট এসে পৌঁছেছে। রিপোর্টে বলা হচ্ছে মৃত্যুটা সন্দেহজনক, তবে পুরোপুরি সঠিক কারণ জানতে আরও একটু সময় লাগবে। রিপোর্টটা দেখার পর দীপক সবাইকে ডাকে এবং তাদের জিজ্ঞাসা করে যে ওয়ার্ডেনের ঘরে কিছু পাওয়া গিয়েছিল কিনা। এরা জানায় স্যার তার ডায়েরি পাওয়া গিয়েছিল, কিন্তু তাদের তেমন সন্দেহজনক কিছু নেই। দীপকও তাদের বলে যে তোমরা স্কুলের সবার থেকে জিজ্ঞাসাবাদ করে তথ্য কালেক্ট করো, আর এই মনোজ কিশোরীর ব্যাপারেও কিছু ডিটেলস কালেক্ট করো। এসব কিছু বলতে বলতেই দীপক একটা রিসিপ্ট পেয়ে দেখা যায় সেটা তার পকেটে রেখে দিচ্ছে। তবে দীপক তাদের সবাইকে এটাও বলে যে এই বিষয়ে যেন কেউ জানতে না পারে। দীপকের কথা মতো পরবর্তী সিন থেকেই দিমরিরা সবাই মিলে কাজে লেগে পড়ে। তারা সেই স্কুলে গিয়ে আলাদা আলাদা হয়ে এখানের প্রত্যেকজনের কাছ থেকে ডিটেলস কালেক্ট করতে শুরু করে। অন্যদিকে দীপকও দিমরিকে নিয়ে মনোজ কিশোরীর খুঁজে তার বাড়ির দিকে যায়। মনোজ কিশোরী অবশ্য তখন তার বাড়িতে ছিল না, তার ওয়াইফ ছিল। দীপক তার ওয়াইফের সাথে বসে কথা বলে। দীপক একে জানিয়ে দেয় যে আসলে ওয়ার্ডেন সঙ্গীতার মৃত্যুটা স্বাভাবিক না, তাই জন্যই এই বিষয়ে কথা বলতে এসেছি। মনোজের ওয়াইফ বলে আসলে স্কুলের সব কিছু তো উনি দেখেন, তাই আমি তেমন বেশি কিছু জানি না, এসব জানার প্রয়োজনও মনে করি না। আপনি গিয়ে ওনার সাথে কথা বলুন, উনি এখন অফিসে আছে হবে। দীপক একে জিজ্ঞাসা করে যে আপনাদের ছেলে মেয়ে কয়জন? মনোজ কিশোরীর ওয়াইফ জানায় এক ছেলে, নাম তন্ময়, তবে সে এখানে থাকে না, লগ্নতে আছে, 2-1 দিনের মধ্যে চলে আসবে। মনোজ কিশোরীর ওয়াইফ তো এটা বলে দীপককে পাঠিয়ে দিচ্ছিলই, কিন্তু তখনই দীপকের বের হওয়ার সময় তাদের সেই ছেলে তন্ময় বাসায় ঢুকছে। এখন এটা দেখে দীপকের সন্দেহ হয় যে কিশোরীর ওয়াইফ কিছু একটা লুকানোর চেষ্টা করছে, না হয় তার ছেলের ব্যাপারে তাকে মিথ্যা কেন বলল। ওইদিকে দীপকের টিম আলাদা আলাদা হয়ে স্কুলের এক একজনের সাথে কথা বলছে। ত্রিপাঠীকে দেখা যায় স্কুলের ওয়াচম্যানের সাথে কথা বলছে, লতা কথা বলছিল হেমার সাথে, আর পান্ত নামের এগিয়েছে স্কুলের প্রিন্সিপালের কাছে। পান্ত প্রিন্সিপালের কাছে গিয়ে স্কুলের সিসিটিভি ফুটেজের ব্যাপার জিজ্ঞাসা করছিল, কিন্তু প্রিন্সিপালও সোজাসুজি বলে দেয় সিসিটিভি ফুটেজ তো পাওয়া যাবে না, কারণ এগুলো অনেকদিন যাবৎ ধরে বন্ধ। অন্যদিকে দীপক এবং দিমরি মনোজ কিশোরীর অফিসের খোঁজ নিয়ে তার অফিসে আসে তার সাথে দেখা করতে। দীপক মনোজ কিশোরীকে এটা বলে
যে পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী এটা স্বাভাবিক মৃত্যু না। এটা শুনে মনোজ কিশোরী উল্টা একটা বলে দেয়, এখন এসবের ভয় দেখিয়ে তোমরা যে আমার কাছ থেকে টাকা উসুল করতে চাও, এটা যে করবে ওটা আমার ভালো করে জানা ছিল। তোমরা যা ইচ্ছা করো, তবে আমিও চুপ করে বসে থাকবো না। এদিকে ত্রিপাঠীকে দেখা যায় ওয়াচম্যানের কাছ থেকে মনোজ কিশোরীর ব্যাপারে জানতে চাইলে ওয়াচম্যান জানায় উনি যখন এখানে থাকতেন তখন উনি এখানে প্রতি রাতে আসতেন। ত্রিপাঠী বলে, রাতে আসতেন মানে? রাতে সে কি করতো? ওয়াচম্যান বলে, তা তো মনোজ কিশোরী স্যার এবং ওয়ার্ডেন ম্যাডামই ভালো জানতেন। মাঝরাতের দিকে আসতেন, আবার ভোর 5টার আগে আগে চলে যেতেন। ওয়াচম্যানের থেকে এইসব জেনে ত্রিপাঠীর সাথে সাথেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দীপাককে সব কিছু জানিয়ে দেয়। এদিকে দীপাক কিশোরীকে জিজ্ঞাসা করছিল যে ওয়ার্ডেন ম্যাডামের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল। কিশোরীও বলে, যেমনটা অন্যদের সাথে তার সাথেও তেমন সম্পর্ক ছিল আর কি, আমার এমপ্লয়ির মতোই। এটা শুনে দীপাক বলে, তার মানে আপনি সবাইকে কি এরকম দামি দামি জিনিস গিফট করেন, তার ছেলে হোক বা মেয়ে হোক? বলে দীপাক তার পকেট থেকে ওই স্লিপটা বের করে কিশোরীকে দেখাতে শুরু করে, যে স্লিপে স্পষ্ট দেখা যাচ্ছে এইখানে কিশোরী 3,80,000 টাকার মতো জুয়েলারি কিনেছিল। আর এই স্লিপটা দীপাক পেয়েছিল সে ওয়ার্ডেন সঙ্গীতার রুম থেকেই। ব্যাস, এটা দেখে কিশোরী তো একদমই চুপ। তখন আবার ত্রিপাঠীর মেসেজ দেখেও দীপাক কিশোরীকে বলে, আপনাদের ওয়াচম্যান তো বলছে যে আপনি মাঝে মধ্যেই অনেক রাতে ওয়ার্ডেন ম্যাডামের সাথে এসে দেখা করতেন, তারপর ভোর হওয়ার আগে আগেই সেখান থেকে বেরিয়ে যেতেন। এসব শুনে কিশোরী রেগে গিয়ে বলে, ওই ওয়াচম্যান মাতাল মদখোর একটা লোক। মদ খেয়ে সে কি বলছে না বলছে তোমরাও তার কথা বিশ্বাস করে নিচ্ছ, আর তার কথাই আমাকেও সে জেরা করছো। এসবের মাঝে আবার কিশোরীর কাছে একটা কল আসে। কলে কথা বলার পর কিশোরী বলে, দেখুন আমার গুরুত্বপূর্ণ কাজ আছে, যেতে হবে, আর আপনারাও চলে যান। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করতে আসলে সলিড এভিডেন্স নিয়ে আসবেন, অন্যথায় আমার পিছনে লাগা বন্ধ করুন। দীপাকও যেতে যেতে বলে যায়, ওয়ার্ডেনের মোবাইলটা পাই বা না পাই, এর পরের বার তো এমন প্রমাণ নিয়ে আসবো। ব্যাস, এটুকু বলে দীপাক সেখান থেকে বেরিয়ে যায়। দীপাক থানা আসলে তার টিমের লোক লতা বলে, স্যার কথা মতো আমরা স্কুলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছি। ওয়ার্ডেনের সহকারী যে হেমা ছিল সে বলেছে ওয়ার্ডেন ম্যাডাম নাকি অল্পতে অনেক রেগে যেতেন, আর স্কুলের বাচ্চাদের সব ব্যাপারেও অনেক স্ট্রিক্ট ছিলেন। হেমা এটাও বলে, একবার তো স্কুলে একটা ছেলে এবং একটা মেয়ে একজন আরেকজনকে ভালোবাসত, যেটা জানতে পেরে ওয়ার্ডেন তো ওই মেয়েটিকে স্কুল থেকে বের করে দিয়েছিল। লাভসাপ এগুলো উনি একদমই পছন্দ করতেন না। এরা শুনে দীপাক বলে, হয়তো কোনো ট্রমার কারণে এমনটা করতে পারে। এরপর পান্থ বলে, আমি প্রিন্সিপালের কাছ থেকে সিসিটিভি ফুটেজ চেয়েছিলাম, কিন্তু উনি স্পষ্ট করে আমাকে কিছু বললেন না। বলল সিসিটিভি ফুটেজ মিসিং। আবার বলেছে কয়েকদিন যাবৎ সিসিটিভি নাকি কোনো কাজই করছে না। দীপাক বলে, প্রিন্সিপালের ওই অ্যাসিস্ট্যান্ট ত্রিজুকের কী অবস্থা, তার থেকে জিজ্ঞাসাবাদ করেছ? পান্থ বলে, হ্যাঁ স্যার, জিজ্ঞাসাবাদের সময় সেও ছিল। ডিমরি জানাই, স্যার ত্রিজুকে আমাকে একটা ভিডিও দিয়েছিল, যেটা তারা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করার সময় সব কিছু রেকর্ড করে রাখার জন্য করেছে। ভিডিওটা আমি চেক করে দেখেছি, তেমন কিছুই নেই। আপনার ল্যাপটপেও দিয়েছি, চাইলে দেখতে পারেন। কথা মতো দীপাকও ভিডিওটা চেক করতে শুরু করে। ভিডিওতে দেখা যাচ্ছিল দরজা ভেঙে তারা সবাই ভিতরে প্রবেশ করার পর যখন তারা ওয়ার্ডেন ম্যাডামকে মৃত দেখে তখন সবাই ভয়ে অনেক উত্তেজিত হয়ে পড়ে। ডিমরি বলে, স্যার ভিডিওতে এসবই দেখা যাচ্ছে, আমি দেখেছি, তেমন কিছুই নেই, আর দরজাও ভিতর থেকে লক করা ছিল, তাই কেউ কিভাবে মার্ডার করবে স্যার? দীপাক বেশ কয়েকবার ভিডিওটা দেখে এরপর এই জায়গায় পজ করে তাদের সবাইকে ভিডিওতে দেখায় ওই যে একটা মোবাইল দেখা যাচ্ছে যেটা চার্জে লাগানো ছিল। এবার দীপাক সবাইকে বলে, সব সময় যে কোনো বিষয় এটা দেখবে না যেটা তোমাদের দেখানো হচ্ছে, বরঞ্চ এটা দেখার চেষ্টা করবে যেটা দেখানো হচ্ছে তার পিছনে কি লুকানো হচ্ছে, তাহলে আসল সত্য বেরিয়ে আসবে। ভালো মতো দেখো, ক্যামেরা চলাকালীন অবস্থায় হঠাৎ করে ফোনটা বেজে ওঠে। এদিকে ভিডিওতে শোনা যাচ্ছে প্রিন্সিপাল কারোর সাথে ইয়েস স্যার বলে কথা বলছে। যতক্ষণে ক্যামেরা একদিক থেকে অন্যদিকে ঘুরে আসে ততক্ষণে ফোনটা তার জায়গা থেকে গায়েব, যা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে মোবাইলটা সরানোর পিছনে প্রিন্সিপালই রয়েছে। অবশ্য কেউ কল করে তাকে এটা করতে বলেছে। যাই হোক, এইভাবে দীপাকরা তদন্ত চালিয়ে যায়। সিন শিফট হয় সন্ধ্যের দিকে। দীপাক একটা বারে ওই বিল্ডার আশরাফ জানির সাথে দেখা করতে এসেছে। এখানে আশরাফ জানি এবং বিল্লা নামের এই লোকটা ছিল। এ বারের মালিক ছিল মূলত আশরাফ জানি, তার উপর আবার বিল্ডারের ব্যবসা চালাচ্ছে। ওই যে আরেকজন যে আছে বিল্লা, সে মাঝে মধ্যে পুলিশের সোর্স হিসেবে কাজ করে, অর্থাৎ পুলিশের জন্য অনেক জরুরি খবর টবর এনে দেয়। দীপাক এখানে আশরাফ জানিকে বলছে, তোমার সাথে দেখা হওয়াতে ভালোই হলো, শুনলাম তুমি নাকি আমার অফিসার ডিমরিকে তার হিস্সাটা দিচ্ছ না। আশরাফ জানি বলে, স্যার কি বলবো, আসলে ফান্ডের অনেক সমস্যা চলছে। দীপাক বলে, আমি অত কিছু শুনতে চাই না, কালকে ওকে কোনো একটা ডেট দিয়ে দিবে।
এইসব কথাবার্তা বলে আশরাফ জানিরা সেখান থেকে চলে যায়। সিনও চলে যায় পরবর্তী দিন। দীপাক এবং দিমরি মিলে কিছু তথ্য জানার জন্য স্কুলে এসেছে। দীপাক দিমরিকে প্রিন্সিপালের সাথে দেখা করতে পাঠিয়ে নিজে ওয়ার্ডেনের সেই রুমটার পিছনের সাইডের দিকে যায়। ওইখানে কিছু পায় কিনা দেখছিল। এই রুমের যে জানালাটা ছিল ওইখানে কোনো গ্রিল দেওয়া নেই, পুরো জানালাটাই ছিল খোলা অবস্থায়। এখানে দীপাক জানালা বরাবর নিচে খালি একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ খুঁজে পায়। দীপাকও মনে মনে ভাবে খালি একটা সিরিঞ্জ পড়ে আছে আর কি, কেউ ইউজ করে ফেলে দিয়েছে হবে। তাই দীপাক ওই বিষয়ে তেমন কোনো গুরুত্ব না দিয়ে ঘরের ভিতর দিকে চলে যায়। তখন আবার দিমরি এসে বলে, প্রিন্সিপালকে তো পেলাম না স্যার, শুনলাম ছুটি নিয়ে নাকি উনি বাড়িতে গেছেন। দীপাক বলে, এই ঘরটা তো সিল থাকার কথা ছিল, একটা মার্ডার স্পট, এটা তোমরা সিল করোনি কেন? দিমরির কথা, স্যার বডি হ্যান্ড ওভার করে দেওয়ার সাথে সাথে রুমও হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। দীপাক বলে, না না না, এরকমটা চলবে না, রুমটা সিল করে দাও, কোনো গুরুত্বপূর্ণ কিছু থাকলেও থাকতে পারে। এরপর দীপাক গিয়ে সেই হেমার কাছে জানতে চায় যে তোমার ওয়ার্ডেন ম্যাডামের বিহেভিয়ার কেমন ছিল। হেমা বলে, স্যার কি আর বলবো, ওনার পছন্দ অনুযায়ী চললে তো ভালো, না হলে অনেক খারাপ। দীপাক বলে, ও আচ্ছা, ও যে তোমাদের এখানে শাহরুখ আর কাজলের স্টুডিটা কি? হেমা বলে, ওই ছেলে মেয়ে দুজন যারা একজন একজনকে পছন্দ করত, তাদের নাম রজত আর দিয়া স্যার। একজন একজনকে ভালোবাসত তারা। ম্যাডামের কথাই দিয়াকে এক্সপেল করে দেওয়া হয়, আর রজত বর্তমানে স্কুলে আছে। ম্যাডাম লাভসাপ এগুলো পছন্দ করতো না বিদায় এমনটা করেছে। এইসব কথা বলার সময় একটা ক্লাসরুম থেকে আবার মিউজিকের আওয়াজ শুনে দীপাক গিয়ে সে মিউজিক টিচারের সাথে কথা বলতে শুরু করে। নাম ছিল নাতাশা। দীপাক নাতাশার কাছ থেকেও ওয়ার্ডেন সঙ্গীতের ব্যাপারে জানতে চায়। নাতাশাও দীপাককে বলে, আসলে স্যার উনি একটু অর্থোডক্স টাইপের ছিলেন, যেন উনি কারো উপরে খুশি ছিলেন না, এমনকি নিজের উপরেও না। রজত আর দিয়া ছিল আমার বেস্ট স্টুডেন্ট, উনি তো তাদেরকেও আলাদা করে দিয়েছে। রজত তো অনেক ভালো কিবোর্ড প্লে করত, আর তার মোটিভেশনাল স্পিচ শুনলে আপনি তো অবাকই হয়ে যাবেন, তার ফ্যান হয়ে যেতে বাধ্য থাকবেন। আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিন, আমি তার স্পিচগুলো আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। এইসবের মাঝেই পুলিশের ওই সোর্স বিল্লা কল করে দীপাককে আর্জেন্টলি একটু দেখা করতে বলে। তাই দীপাকও আর বেশি দেরি না করে দিমরিকে নিয়ে সাথে সাথেই বিল্লার আড্ডার দিকে চলে যায়। এসে বিল্লার সাথে দেখা করলে বিল্লা দীপাকদের বলতে শুরু করে, স্যার স্কুলের ওয়ার্ডেন ম্যাডাম মারা যাওয়ার পর থেকে বিল্ডার আশরাফ জানি শুধু ড্রিঙ্কস করে যাচ্ছে। কয়েকবার তো ফোনে ওয়ার্ডেনের নামও বলতে শুনেছি, নিশ্চয়ই সে ওয়ার্ডেনের সাথে তার কোনো না কোনো লিঙ্ক আছে হবে। বিল্লার থেকে এইসব তথ্যগুলো কালেক্ট করে দীপাকরা সাথে সাথেই সেই আশরাফ জানিকে কাস্টডিতে নিয়ে নেয়। এরপর তার সামনে একটা ডায়েরি নিয়ে এসে দীপাক তার থেকে কথা বলার জন্য মিথ্যা একটা বলে দেয় যে এটা ওয়ার্ডেনের ডায়েরি, যে ডায়েরিতে সেই ওয়ার্ডেন তোমার কথা লিখে রেখেছে। লিখেছে তুমি নাকি তার জীবনের জন্য হুমকি, এরকম আরও অনেক কিছু। এইসব শুনে আশরাফ জানি বলে, এসব মিথ্যা কথা স্যার। তবে পিঠের উপর দু চারটা পড়তেই আশরাফ বলতে শুরু করে, স্যার সত্যি কি বলছি স্যার, আসলে ওই সেবাধাম স্কুলের জমিটা আমাদের রতুতে সব থেকে মূল্যবান জমি। বহু বছর ধরেই ওই জমির উপর আমার নজর। আমি সেই জমির মালিক মনোজ কিশোরীকে পটাতে গিয়েছিলাম। তখন মনোজ কিশোরীর সাথে ওয়ার্ডেন সঙ্গীতাও ছিল। তখন তো তারা আমায় কিছু বলেনি, কিন্তু পরবর্তীতে ওয়ার্ডেন আমার সাথে কন্ট্যাক্ট করে। সে আমাকে জানায় মনোজ কিশোরী তার সব কথা শুনে, তাই আমি তার সাথে কথা বলে তোমার স্কুলের জমিটার ব্যবস্থা করে দিতে পারবো। তার উপর ভরসা করে 40 লাখ টাকা আমাদের ডিলটাও কনফার্ম হয়েছিল। এমনকি সে আমার থেকে 20 লাখ টাকা অ্যাডভান্সও নিয়ে নেয়। যেখানে আমি বড় ধাক্কাটা খাই, 1 বছর পার হয়ে যাওয়ার পরও সে ওই জমিটার ব্যবস্থা করে দেয়নি আমাকে। এমনকি আমি যোগাযোগ করতে চাইলে সে আমার সাথে যোগাযোগও করে না। তাই তার উপর আমার অনেক রাগ হয়। দীপাক বলে, এই তো আসল সত্য বেরিয়ে এলো, রেগে গিয়ে তাকে হত্যা করেছ তাই তো? আশরাফ জানি বলে, স্যার আমার শুধু আমার 20 লক্ষ টাকাগুলোর প্রয়োজন ছিল, আমি কেন তাকে মারতে যাব? আমি তাকে মারিনি স্যার। আশরাফ জানির কাছ থেকে সব কিছু জিজ্ঞাসাবাদ করে সব কিছু রেকর্ড করে রেখে বাইরে এসে দীপাক দিমরিকে বলে, যদিও আশরাফ এখন বলছে সে কিছু করেনি, কিন্তু এই মার্ডারে তার কোনো লিঙ্ক থাকলেও থাকতে পারে। তার কল রেকর্ড এবং সব ডিটেলসগুলো বের করো, আর কাল সকালে আবার ওয়ার্ডেনের রুম তল্লাশি নিতে হবে। সে 20 লক্ষ টাকাগুলো কোথায় গেল? পরের দিন কথা মতোই দীপাক তার পুরো টিম নিয়ে গিয়ে ওয়ার্ডেনের রুমটা তল্লাশি নিতে শুরু করে। তবে এখানে ড্রয়ার খুলতেই তার সে মোবাইল ফোনটাও পাওয়া যায়, যেটা এখানে আগে ছিল না। অর্থাৎ তারা আগে যে রুমটা চেক করেছিল তখন ড্রয়ারের ভিতর এই মোবাইল ফোনটা পায়নি, এখন পেয়েছে। কেউ চালাকি করে ফোনটা এখানে রেখে গেছে। আর যেমনটা সন্দেহ, ফোনের ভিতর কোনো প্রমাণই রাখা হয়নি, সব কিছু ডিলিট করে দেওয়া। দীপাকও তার টিমকে বলে দেয় মোবাইলের পুরনো ডেটাগুলো রিকভারি করা যায় কিনা সেটা দেখতে। এটা করার পর তারা অন্য আরেকটা ড্রয়ারের মধ্যে কিছু ক্যাশ টাকা আর কিছু জুয়েলারি খুঁজে পায়।
দীপকরা টাকাগুলো চেক করে এরপর জুয়েলারিগুলো সহ নিয়ে তারা থানার দিকে ফিরছিল। ঠিক তখনই সেই মিউজিক টিচার নাতাশা দীপককে ডেকে জানতে চায় যে স্যার রজতের মোটিভেশনাল স্পিচগুলো আপনাকে সেন্ড করেছিলাম, শুনেছিলেন কি? দীপক বলে আর সময় কই পেলাম, তবে হ্যাঁ ফ্রি টাইম অবশ্যই শুনবো। এইসব বলে টলে থানার দিকে ফেরার পথে দীপক আর দিমরি রজতের সেই মোটিভেশনাল স্পিচগুলো শুনতে শুনতে যাচ্ছিল, যেগুলো শুনে তারাও বুঝতে পারে রজতের কথাগুলো তার স্পিচে একটা পাওয়ার, একটা অন্যরকমের একটা অনুভূতি আছে, তার ভিতরে অন্যরকমের একটা ট্যালেন্ট আছে। যাই হোক, পরবর্তী সিনে দীপকটা মনোজ কিশোরীর কাছে যায়, এসে তাকে বলে ওয়ার্ডেন সঙ্গীতার রুমে 30 লাখ টাকা পাওয়া গেছে। মনোজ কিশোরীও বলে তো কি হয়েছে, এমন কিছুর ব্যাপারে আমি কি জানবো, এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। দীপক বলে স্কুলের এই জমির জন্য সে গত 1 বছর যাবৎ আপনাকে প্রেশার দিচ্ছিল। এটা শুনে কিশোরী বলে তো কি বলতে চান, তার খুনটা কি আমি করিয়েছি? দীপকও বলে কে জানে, হতেও তো পারে। যতদিন আমাদের ইনভেস্টিগেশন শেষ না হচ্ছে আপনি আপাতত এখান থেকে কোথাও যেতে পারবেন না। এসব বলে দীপকরা সেখান থেকে চলে আসে। এর মাঝেই দীপকদের ও সোর্স বিল্লা কল করে দীপককে জানাই আশরাফ জানির সহযোগী সিকান্দার নামের একজনের তথ্য পাওয়া গেছে, যে কিনা তার সব কাজে তার সাথে থাকে। বিল্লার থেকে ইনফরমেশন পাওয়ার পর দীপকরা গিয়ে সেই সিকান্দারকে ধরে নিয়ে আসে, এনে আশরাফ জানের মুখোমুখি করে, সাথে তাদের কল হিস্টোরি দেখিয়ে বলে ওয়ার্ডেন সঙ্গীতার মৃত্যুর দিন ঘটনার রাতে তোমরা একজন আরেকজনকে 23 বারের উপরে কল করেছ। সত্যিটা বলো, তোমাদের মাঝে কি চলছিল? আশরাফ জানি বলে স্যার বিশ্বাস করুন, আমি 40 লাখ টাকাগুলোর মধ্যে থেকে 20 লাখ টাকা হলো তুলতে সিকান্দারকে বলেছিলাম সে ওয়ার্ডেন সঙ্গীতাকে ভয় দেখাতে, কারণ সে আমার টাকা খেয়ে বসেছিল। ওই স্কুলের জমিটার উপর শুধু আমার একার নজর ছিল না স্যার, রোশন বিল্ডার, হোম মিনিস্টার সবারই নজর ওই জমির দিকে আছে। যেমনটা ওয়ার্ডেনের সাথে আমার ডিল হয়েছিল না, ওদের সাথেও তেমন একটা ডিল হয়েছে। রোশন বিল্ডার তো প্রিন্সিপালকে টাকা খাইয়ে রেখেছে যাতে সে মনোজ কিশোরীকে রাজি করায়। বিষয়গুলো এত সহজ না, এগুলো অনেক বড় চক্রান্ত। ঘুরে ফিরে এখানে মিড পয়েন্টে যেহেতু প্রিন্সিপালের নামটা বারবার আসছে, তাই দীপক রায় প্রিন্সিপাল ব্যাটার কাছে যায়। তবে সমস্যা হচ্ছে প্রিন্সিপাল তো ছুটিতে চলে গেছে। ডিমডি এসে প্রিন্সিপালের সহযোগী যে ত্রিযুগী ছিল তাকে ও জমি ডিলের বিষয়ে কী কী চক্রান্ত চলছে সেগুলোর বিষয়ে তথ্য নিতে বলে। ওইদিকে দীপককে দেখা যায় রজত নামের সে ছেলেটার সাথে গিয়ে কথা বলছে। দীপক এসে রজতকে বলছে আমি স্পেশাল ট্যালেন্টেড যে বাচ্চাগুলো আছে না ওইগুলোর উপর রিসার্চ করছি। তোমাদের স্কুলেও আসলে নাতাশা ম্যাডাম তোমার কথা বলল, এখন তো ক্লাস টাইম, সবাই ক্লাসে আর তুমি এখানে যে। রজত জানাই স্যার মন একটু খারাপ। দীপক বলে খারাপ তো থাকবেই, তোমার সাথে তোমার ভালোবাসার মানুষ দিয়া যে নেই। আমি যতটুকু জানলাম তোমরা একজন একজনকে ভালোবাসতে, তো তার কি খবর, কবে আসবে তোমার সাথে দেখা করতে? রজত বলে জানি না স্যার, সে আর আসবে না, তাকে আসতে দিবেও না। দীপক জিজ্ঞাসা করে কেন, কে আসতে দিবে না? রজত বলে স্যার দিয়া স্কুলে না থাকলে আমি সেটা মেনে নিতে পারবো, কিন্তু আমার বান্ধবীর মতো যদি দুনিয়াতে না থাকে তাহলে আমি মারা যাব, সেটা আমি কিছুতেই মানতে পারবো না। এটা শুনে দীপক বলে তোমার বান্ধবীর মতো মানে তুমি কার কথা বলছো, আর কি হয়েছে তোমার বান্ধবীর সাথে? রজত বলে হয়তো আর কোনোদিনও তার সাথে আমার দেখা হবে না, এবার আমাকে যেতে দিন স্যার, তার সম্পর্কে কথা বলে আর কি আর হবে, শুধু শুধুই পুরনো স্মৃতি মনে পড়বে। এটা বলে রজত সেখান থেকে চলে যায়। এখান থেকে ফিরে পরবর্তী সিনে দীপক এবং দিমরি বসে মিলে কথা বলছিল। দীপক দিমরিকে বলছিল আমার মাথায় ঢুকছে না যে ওয়ার্ডেনের মোবাইলে এমন কি ছিল যার জন্য তার মোবাইলটা কেউ চুপি চুপি সরিয়ে নিয়েছিল, আবার সব ডেটাগুলো রিমুভ করে দিয়ে ড্রয়ারের ভিতরেও রেখে দিয়েছে। আর রজত ছেলেটার সাথে কথা বলে আমি যা বুঝতে পারলাম সে কোনো একটা মেয়ের কথা বলছে, যে মেয়েটা স্কুল থেকে মিসিং। এটা খুঁজে বের করো সে কার কথা বলছে। পরদিন সকালে কথা মতোই দীপক দিমরিকে রজতদের স্কুলে পাঠিয়ে দেয়, এটা খুঁজে বের করার জন্যই যে রজত কোন মেয়েটার কথা বলছে। আর দীপক নিজে যাই হচ্ছে দিয়ার সাথে দেখা করতে, অর্থাৎ রজতের সেই গার্লফ্রেন্ড দিয়ার সাথে, যাকে ওয়ার্ডেন সঙ্গীতা এক্সপেল করে দিয়ে স্কুল থেকে বের করে দিয়েছিল। এদিকে দিমরি স্কুলে এসে জানতে পারে প্রিন্সিপাল নাকি এখনও ফেরেনি। আর এখান থেকে কোন মেয়ে মিসিং ওটা জিজ্ঞাসা করতে ওয়াচম্যান জানায় পায়েল চৌধুরী নামের একটা মেয়ে। প্রিন্সিপালের অ্যাসিস্ট্যান্ট ত্রিযুগীর আগে এখানে তার আরেকজন অ্যাসিস্ট্যান্ট ছিল যার নাম ছিল গোবিন্দ। সেই অ্যাসিস্ট্যান্ট গোবিন্দ ছিল একদম নেশাখোর একটা লোক, যে কিনা নেশা করে একদিন পায়েল নামের সেই মেয়েটার সাথে খারাপ কিছু একটা করেছিল। এটা শুনে দিমরি বলে এত বড় একটা ঘটনা, কিন্তু মেয়ের মা বাবা পুলিশে কোনো কমপ্লেন দেয়নি যে? ওয়াচম্যান বলে স্যার এইখানে বাচ্চাদেরকে একবার পাঠিয়ে দেওয়ার পর আর কোন মা বাবা খোঁজ রাখে তাদের? তারা কখন আসে কখন যায় কেউই আর খোঁজ রাখে না।
ঘটনাটার পর ওয়ার্ডেন স্কুলের সম্মান বাঁচানোর জন্যই গোবিন্দকে স্কুল থেকে বের করে দিয়েছিল। এরপর তার জায়গায় অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখা হয় ত্রিজুগীকে। দিমরি জিজ্ঞাসা করে এখন এই গোবিন্দকে কোথায় পাওয়া যাবে, তার ব্যাপারে কিছু বলতে পারবে? ওয়াচম্যান জানাই সেটা তো স্যার বলতে পারবো না, তবে হিমালয়ান রিসোর্টে একজন রিসিপশনিস্ট আছে। গোবিন্দ একদিন বলেছিল সে নাকি তার পরিচিত। আপনি তার কাছে গিয়ে খোঁজ নিয়ে দেখুন, হয়তো সে বলতে পারবে। এটা শুনে দিমরি ত্রিপাঠীকে পায়েল চৌধুরী নামের সেই মেয়েটার ডিটেলস কালেক্ট করতে বলে সে নিজে ওই হিমালয়ান রিসোর্টের দিকে চলে যায় সে রিসিপশনিস্টের সাথে কথা বলতে। অন্যদিকে দেখা যায় দীপক দিয়া নামের সেই মেয়েটাকে খুঁজে বের করে নিয়েছে, রজতের গার্লফ্রেন্ড। দিয়ার কাছেও দীপক তার পরিচয় গোপন রেখে বলে আমি স্পেশাল কিছু বাচ্চাদের উপর কিছু রিসার্চ করছি, তবে তুমি আগে আমাকে এইটা বলো তোমাকে স্কুল থেকে এক্সপেল কেন করলো। আবারও এখানে একটা বিষয় জানিয়ে দিই, সেই সেবাধাম স্কুলের বাচ্চারা কিন্তু অন্ধ, অর্থাৎ সেটা ওরকম অন্ধ অনাথ প্রতিবন্ধী বাচ্চাদের স্কুল ছিল আর কি। দিয়া রজত তারাও কিন্তু চোখে দেখতে পায় না। তো দীপকের প্রশ্নে দিয়া বলে আমি একদিন রজতের হাত ধরে এক জায়গায় বসেছিলাম, ওয়ার্ডেন ম্যাম সঙ্গীতা আমাদের দেখে আমাদের অনেক বকা দেয়, টেনে হিস্ট্রি আমাকে সেখান থেকে নিয়ে গিয়ে একেবারে স্কুল থেকে বের করে দেয়। আমাকে বকতে বকতে বলতে থাকেন এইসব বিদেশি কালচার ভালোবাসা টালোবাসা এগুলো আমাদের স্কুলে চলবে না। দিয়ার থেকে এইসব শোনার পর দীপক বলে রজতের জন্য কিছু একটা করতে পারবে? এই কথা শুনে দিয়া হেসে বলে আপনি ওকে চেনেন স্যার? হ্যাঁ, আমি রজতের জন্য সব কিছু করতে পারবো। ব্যাস এইভাবে দিয়ার সাথে কথাবার্তা বলে দীপক সেখান থেকে রওনা দেয়। এরই মাঝে দিমরি কল করে তাকে জানায় যে স্যার স্কুল থেকে যে মিসিং মেয়েটার কথা বলেছেন না, তার নাম হচ্ছে পায়েল চৌধুরী। ওয়াচম্যানের কথা অনুযায়ী তার সাথে খারাপ কিছু একটা হয়েছে, যেটা করেছে প্রিন্সিপালের আগের একজন সহকারী গোবিন্দ নামের একজন। আমি সেই পায়েল চৌধুরী মেয়েটার অ্যাড্রেস কালেক্ট করতে পেরেছি, আপনাকে সেন্ড করছি। তাই সে পায়েল নামের মেয়েটার খোঁজে তার বাসার দিকে আসে, কিন্তু এইখানে সে দীপক জানতে পারে পায়েল বাড়িতেও নেই। স্কুলের তারা বলছে পায়েল বাড়িতে, আর বাড়ির লোকজন জানে পায়েল স্কুলেই। এদিকে আবার প্রিন্সিপাল বেটা উধাও। অর্থাৎ দেখুন না সামান্য একটা বিষয় কিভাবে টানতে টানতে গভীর রহস্যের দিকে যাচ্ছে। এখান থেকে দীপক সোজা সে ডান্স টিচার নাতাশার সাথে গিয়ে দেখা করে তার কাছে জানতে চায় যে আপনি একটু করে বলেছিলেন রজত দিয়া পায়েল তারা তিনজন বন্ধু ছিল, এই বিষয়ে আপনি কতটুকু জানেন? নাতাশা বলে তারা তিনজন এক সময় ভালো বন্ধু ছিল, কিন্তু দিয়ার পায়েলকে এক্সপেল করে দেওয়ার পর তাদের তিনজনের বন্ধুত্ব সেখানে শেষ হয়ে যায়। এখন তারা দুজন যে যে যার বাসায়, রজত এখানেই। মূলত পায়েল যে মিসিং তার বাসাতে নেই, ওটা নাতাশা নিজেও জানে না। বাকি সবার মতো সেও জানে পায়েল তার বাড়িতেই। দীপক তাকে এইটাও জিজ্ঞাসা করে যে প্রিন্সিপালের আগের যেই সহকারীটা ছিল গোবিন্দ, তার ব্যাপারে কিছু বলতে পারবেন? নাতাশা বলে স্যার বেশি কিছু তো জানি না, তবে আমাদের স্কুলের যে ট্রাস্টি মনোজ কিশোরী, তার যে ছেলে আছে তন্ময়, তার রিকমেন্ডেশনেই গোবিন্দের এখানে চাকরি হয়েছিল। এখন এইটা শোনার পর তন্ময়ের উপর দীপকের একটু একটু সন্দেহ হতে শুরু করে। তাই পরবর্তী সিনে সুজা সে তন্ময়ের কাছে যায়, গিয়ে তাকে গোবিন্দের ব্যাপারে জিজ্ঞাসা করে যে গোবিন্দ বর্তমানে কোথায় আছে। ঠিক তখনই ভিতর থেকে মনোজ কিশোর এসে বলে যা কথা আছে আমার সাথে বলুন, আমার ছেলেকে কেন এসবের মধ্যে টানছেন? এবার দীপক বলে পায়েল কোথায়, সে মিসিং কেন? মনোজ কিশোরী রেগে গিয়ে বলে কি পেয়েছেন আপনি? কিছুক্ষণ পরপর একটা একটা বলে মস্কারি করছেন। আমি একজন মান্যগণ্য ব্যক্তি, কোনো ক্রিমিনাল নয় যে আপনি বারবার এসে এক একবার এক একজনের কথা জিজ্ঞাসা করবেন। আর যে পায়েলের কথা বলছেন এটা তার জন্য নতুন কিছু না, এরকমই আগেও সে দুবার উদাও হয়ে গিয়েছিল, কিছুদিন পরপর ফিরে আসে। প্রথমবার তো ক্ষমা করে দিয়েছি, কিন্তু এবার যদি ফিরে না তাহলে আর ক্ষমা করব না। আর হ্যাঁ, দ্বিতীয়বার কিছু জিজ্ঞাসাবাদ করতে আসতে হলে আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। এখন মনোজ কিশোরী থেকে এইসব কিছু শুনে দীপকরা তো আরও টেনশনের মধ্যে পড়ে গেছে, কারণ কিশোরী তো পায়েলের ব্যাপারে অন্য একটা বলছে যে সে কয়েকদিন পরপর এরকম মিসিং হয়ে যায়। দীপকরা বুঝতে পারে রহস্যের গোড়া অব্দি যেতে হলে পায়েলকে খুঁজে বের করতে হবে, যার জন্য পরদিন সকালে দীপক আবারও সে সেবাধাম স্কুলে গিয়ে হাজির। এবার রজতের রুমে গিয়ে দেখে রজত রুমে নেই। এখানে রজতের রুমে দীপক তার জিনিসপত্রগুলো এমনিতে চেক করছিল, যেখানে সে রজতের একটা ডায়েরি খুঁজে পায়, যে ডায়েরিটা লেখা ছিল কিছু স্পেশালিভাবে। অর্থাৎ যেহেতু রজতরা অন্ধ, তাই এটা তারা বোঝো মতো তাদের নিয়মে তাদের ভাষাতে লিখেছে আর কি, যেটার উপর হাত বোলালে তারা বুঝতে পারে এখানে কি লেখা। দীপক ডায়েরিটা তার কাছে রেখে দেয়। এরপর দীপক যখন সিঁড়ি দিয়ে নিচে নামছিল তখন সে নোটিস করে স্কুলে একটা অন্ধ ছেলে একদম স্বাভাবিকভাবেই অনায়াসে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছিল। মানে তারা যে অন্ধ ওটা বোঝাই মুশকিল, সেই রকমই ট্রেনিং প্রাপ্ত আর কি। এই বিষয়টা দেখে দীপক একটু অবাকই হয়, তাই সে নিজেও চোখ বন্ধ করে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করছিল, দেখছিল আর কি সহজ নাকি কঠিন। যাই হোক, সেইভাবে নিচে আসে
আবার নিচে এসে দেখে স্কুলের দুজন ছেলে একজন একজনের সাথে কুস্তি করছে, আবার কিছু কিছু ছেলে ক্রিকেট খেলছে। কিন্তু অবাক করা কাণ্ড হচ্ছে এই সব বাচ্চাগুলো আসলে অন্ধ। ওইদিকে যে ছেলে রজত, সে এক জায়গায় মন খারাপ করে বসেছিল। দীপক গিয়ে তার সাথে দেখা করে, তার হাতে একটা চিঠি দেয়। যে চিঠিটা মূলত তার ভালোবাসার মানুষ দিয়া তার জন্য লিখে দীপককে দিয়ে পাঠিয়েছে। দিয়ার চিঠি পেয়ে রজত তো অনেক খুশি। এরপর দীপক ওইদিকে থানায় এসে ডিম্বিকে রজতের সেই ডায়েরিটা দিয়ে তাড়াতাড়িটাতে কী লেখা আছে ওইগুলো বের করে নিয়ে আসতে বলে। হতেও পারে রজত পায়েলের ব্যাপারে কিছু জানে, হতেও পারে ডায়েরিতে গুরুত্বপূর্ণ কিছু লেখা আছে। ওইদিকে মনোজ কিশোরীকে দেখা যায় হোম মিনিস্টারের কাছে এসেছে। ও যে দীপক যে বারবার তাকে সন্দেহ করে তার কাছ থেকে জিজ্ঞাসাবাদের জন্য আসছিল, কিশোরী এটারই কোনো একটা হাল করতে এসেছে। হোম মিনিস্টারকে সে অনুরোধ করছে যে অফিসার দীপককে থামান। এখন যেহেতু হোম মিনিস্টার আর মনোজ কিশোরী আপন লোক ছিল, তাই হোম মিনিস্টারও বলে ঠিক আছে আমি দেখছি। এসব বলে টলে তো মনোজ কিশোরী সেখান থেকে চলে আসে। কিন্তু তারপরে দেখা যায় হোম মিনিস্টার আসলে রোশন বিল্ডারের সাথেও মিলে আছে, আর তাদের প্ল্যান হচ্ছে মনোজ কিশোরীর স্কুলের সেই জমিটা হাতানো। সবাই সেটার পিছনে লেগে আছে। সিন শিফট হয়ে যায় পরবর্তী দিন। দীপক ওই হোটেলটাতে এসেছে যেখানে রিসিপশনিস্ট গোবিন্দের ব্যাপারে জানতে বলেছিল। আর কথা মতো এখানে এই রিসিপশনিস্টের কাছে দীপক গোবিন্দের ঠিকানাটা পেয়েও যায়, যার সাথে সাথে তারা ঠিকানা মতো গিয়ে গোবিন্দকে ধরে সোজা থানায় নিয়ে আসে। সাথে পিঠের উপর দুচাটা দিয়ে জিজ্ঞাসাবাদ করতেই গোবিন্দ ভয়ে সব কিছু বলতে শুরু করে। স্যার, আমি পায়েল নামের মেয়েটির অন্ধত্বের সুযোগ নিতে চেয়েছিলাম। সেই রাতে আমার নাইট ডিউটি ছিল। পায়েল পানি খেতে যাচ্ছিল, তখন আমিও পুরোপুরি নেশার মধ্যে ছিলাম। পায়েলকে একা দেখে আমি লোভ সামলাতে পারিনি। তার মুখ চেপে ধরে আমি তাকে লেডিস টয়লেটের দিকে নিয়ে যাই। কিন্তু কিছু করার আগেই সে পা পিছলে নিচে পড়ে গিয়ে চিৎকার দিয়ে ওঠে। যে চিৎকারের শব্দ পেয়ে ওয়ার্ডেন সঙ্গীতা এসে আমাদের দেখে ফেলে। আমরাও দেখি ওয়ার্ডেন সেখানে আসার পর গোবিন্দকে থাপড়াতে থাপড়াতে বলতে শুরু করে, ওই দেখ ক্যামেরা, সব কিছু সেখানে রেকর্ড হচ্ছে। এখানে চারদিকে ক্যামেরা লাগানো। এরপরের বার যদি এরকম কিছু করার চেষ্টা করেছিস তাহলে তোকে মেরে একেবারে শেষ করে দিব। গোবিন্দকে এসব বলে টলে পাঠিয়ে দেওয়ার পর ওয়ার্ডেন পায়েলকেও ধরে আচ্ছা মতো বকতে শুরু করে দেয়। বলে রাতের বেলা এরকম সেজে গুজে এদিক সেদিক ঘুরে বেড়ালে এরকম তো হবেই। গোবিন্দ এসব বলছে। বলে স্যার, পায়েল তখন একা ছিল, আমি তার সুযোগ নিতে চেয়েছিলাম। দীপক বলে তাহলে তাকে খুন কেন করলি? এটা শুনে গোবিন্দ থক হয়ে যায়। বলে স্যার কি বলছেন কি এসব? বিশ্বাস করুন আমি তাকে মারিনি, আমি কাউকে মারিনি। আমি শুধু একদিন সেখানে সিসিটিভি ফুটেজটা চুরি করার জন্যই ওইখানে গিয়েছিলাম, কারণ তার মধ্যে আমার অনেক কিছু রেকর্ড হয়ে গিয়েছিল। দীপক জানতে চাই কোন দিন গিয়েছিলি? গোবিন্দ বলে স্যার 200 রাতে। ওই ফুটেজের ডিস্ক এখনও আমার বাসাতে আছে। তো দীপক গোবিন্দের কথা শুনে সেই ফুটেজের ডিস্কটা নিয়ে আসার জন্য দিমরিকে তাড়াতাড়ি গোবিন্দের বাসায় যেতে বলে। সাথে বলে মার্ডার যেহেতু 200 রাতে হয়েছে আর গোবিন্দ ওই দিনই সেখানে গিয়েছিল, তাই মার্ডারটা গোবিন্দই করেছে হবে। আর এখন আমাদের সামনে নাটক সাজাচ্ছে। এরা এইসব নিয়ে কথা বলছিল কি তখনই সেখানে সিআই চলে আসে। এসে দীপককে বলতে শুরু করে, তোমায় না বললাম কাজ একটু স্লো করো, কাউকে অ্যারেস্ট করার দরকার নেই, উপরের প্রেশার। দীপকও বলে ঠিক আছে স্যার, আপনাদের কথা মতোই হবে। ওই দিন রাতে দীপক বাড়ি ফিরে যায়। তখনই দিম্বি তাকে মেসেজ করে জানায়, স্যার ওই আশরাফ জানি যেমনটা বলেছিল যে রোশন বিল্ডারও ওই জমিটার জন্য প্রিন্সিপালকে টাকা খাইয়েছে, কথাটা সত্যি। প্রিন্সিপালকে ওরা 20 লাখ টাকা দিয়েছিল। আর রজতের সেই ডায়েরিটাও ট্রান্সলেট করা হয়েছে, যেটা আপনি আমায় দিয়েছিলেন। দিম্বি দীপককে ডায়েরিতে কী কী লেখা আছে সেই ট্রান্সলেটগুলো পাঠিয়ে দেয়। সিন শিফট হয়ে যায় পরবর্তী দিন। দীপক দিম্বিকে সাথে নিয়ে প্রিন্সিপালের খুঁজে আসে। অবশ্য প্রিন্সিপাল কাজ স্কুলে পাওয়া যায়। তার ফিরে আসার বিষয়টা দীপকদের কাছে পৌঁছে গেছে, তাই তারা তার সাথে কথা বলতে এসেছে। প্রিন্সিপাল যে বিল্ডারের কাছ থেকে টাকা খেয়েছে এই বিষয়ে জিজ্ঞাসা করলে প্রিন্সিপাল দীপকদের এই বিষয়ে কিছু বলতে চাচ্ছিল না। কিন্তু 2-4টা থাপ্পড় দিতেই প্রিন্সিপাল গড় গড় করে সব বলতে শুরু করে যে রোশন বিল্ডার তাকে টাকা দিয়েছে। শুধু আমি কেন, জায়গাটার জন্য মনোজ কিশোরীকে রাজি করাতে ওয়ার্ডানকেও তো তারা টাকা দিয়েছে। দীপক বলে সেটা বুঝলাম, স্কুলে পায়েল চৌধুরী নামে একটা মেয়ে ছিল, তার সাথে কি হয়েছে ওটা বল। প্রিন্সিপাল বলে পায়েল কি আর হবে তার, ও তো 1 মাস ধরে তার বাড়িতে আছে। ওয়ার্ডেনের কাছ থেকে তো এমনটাই শুনলাম। দীপক গোবিন্দের ব্যাপারেও জানতে চাইলে প্রিন্সিপাল বলে সে তো একটা চোর, চুরি করতে গিয়ে ধরা পড়েছিল, তাই তাকে বের করে দেওয়া হয়েছে। আর তার পরিবর্তে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ত্রিজুকিকে রাখা হয়। দীপক প্রিন্সিপালকে এবার ওয়ার্ডেনের মোবাইলের ব্যাপারে জিজ্ঞাসা করে যে মোবাইল কেন সরিয়েছিলে। প্রিন্সিপালও সত্যিটা বলে দেয় যে স্যার মনোজ কিশোরী স্যারের কথা মতোই মোবাইলটা সরিয়েছিলাম। মোবাইলে কিশোরী স্যার এবং ওয়ার্ডেনের পার্সোনাল কিছু কথোপকথন ছিল।
তাই খবর পেয়ে তিনি আমাকে দিয়ে আগেভাগে মোবাইলটা সরিয়ে নিয়েছেন। দীপকরা প্রিন্সিপালের এই সব স্বীকারোক্তিগুলো ভিডিও করে সোজা মনোজ কিশোরীকে নিয়ে গিয়ে দেখায়। যা দেখে মনোজ কিশোরী তো পুরাই রেগে মেগে 100। তার কথা, তার বিরুদ্ধে কেউ কিছু বলল আর সেগুলো এভিডেন্স হয়ে গেল। এখন আমি যদি বলি ওই প্রিন্সিপালই ওয়ার্ডেনকে মেরেছে, তাইলে আপনারা কি সেটাই বিশ্বাস করবেন? দীপক বলে, সেটা তো আমরা খুব শীঘ্রই বের করে নিব। কারো কাছ থেকে কোনো কিছু জানার দরকার নেই, একটু ধৈর্য ধরুন, সব কিছু আপনা আপনি বেরিয়ে আসবে। আর এটাও আপনাকে জানিয়ে রাখি, ওয়ার্ডেনের যে মোবাইলটা মিসিং হয়ে গিয়েছিল ওটা আমরা খুঁজে পেয়ে ডিলিট করার সব ডাটাগুলো রিকভারি করে নিয়েছি। তাই এরপর যখন আসবো অ্যারেস্ট ওয়ারেন্ট সাথে নিয়ে আসবো। বলে তো দীপকরা সেখান থেকে চলে যায়। কিন্তু এসব শোনার পর মনোজ কিশোরী তো ভয়ে একেবারে শেষ। এইখানে আমাদের একটু ফ্ল্যাশব্যাকে একটা ঘটনা দেখানো হয়। ওয়ার্ডেনের রুমে একদিন মনোজ কিশোরী ওয়ার্ডেনের সাথে দেখা করতে এসেছিল। তখন ওয়ার্ডেন মনোজ কিশোরীকে বলছে, আমার কাছে পায়েলের মৃত্যুর সব এভিডেন্স আছে, যদি তুমি আমার কথায় রাজি না হও তাইলে সেগুলো আমি নিউজ চ্যানেলকে দিয়ে দিব। যার মানে হচ্ছে ওয়ার্ডেনের মোবাইলে এইসব এভিডেন্সগুলো ছিল আর কি। কিন্তু এতে মনোজ কিশোরীর সাথে কি সম্পর্ক, সে কেন ভয় পাচ্ছে, ওটা তো আমরা একটু পরে গিয়ে জানতে পারবো। বেচারা ঘাবড়ে গিয়ে এখন তাড়াতাড়ি হোম মিনিস্টারের সাথে সে দেখা করে। আর সুযোগের সদ্ব্যবহার করে হোম মিনিস্টারও মনোজ কিশোরীকে বলে, আপনি তো একজন ব্যবসায়ী মানুষ, নিশ্চয় আপনি তো জানেনই সব কিছু কীভাবে হয়, এমনি এমনি কোনো কিছুর সমাধান হয় না। এখন মনোজ কিশোরী নিজেকে বাঁচাতে বলে, ঠিক আছে, স্কুল বন্ধ হলে হোক, রোশন বিল্ডারের প্রস্তাবে আমি রাজি, আপনি কথা বলে সব কাগজপত্র রেডি করুন। অর্থাৎ মনোজ কিশোরী এখানে আর কোনো রাস্তা খোলা নেই। অন্যদিকে আমরা দীপককে দেখি কেসের শুরু থেকে সব কিছু এক এক করে আবার পর্যবেক্ষণ করছে, বোঝার চেষ্টা করছে ভিতরের ঘাপলাটা কি। এরই মাঝে লতা গোবিন্দের বাসা থেকে নিয়ে আসা সিসিটিভি ফুটেজের ওই হার্ড ডিস্কটা দিয়ে যায়। দীপক তাড়াতাড়ি এটা চেক করতে শুরু করে, কিন্তু দেখা যায় এটাতে কিছুই নেই। অনেক চেষ্টা করে কিছু আছে কিনা সেটা বের করতে, আর এভাবে কাজ করতে করতে সে থানাতে ঘুমিয়ে যায়। আর তার কিছু ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় দীপকের গার্লফ্রেন্ড ছিল নেনা। নেনা অসুস্থ ছিল, দীপক তখন ট্রেনিংয়ের কাজে বাইরে ছিল। দীপকের ট্রেনিংয়ে যেন কোনো ব্যাঘাত না ঘটে এজন্য নেনা তার অসুস্থতার ব্যাপারে দীপককে কিছু জানায়নি, কারণ সে মন থেকে চেয়েছিল দীপক ট্রেনিং শেষ করে ভালো একটা পজিশনে যাক। দীপকের অনেক স্বপ্ন যে সে পুলিশ হবে, আর তার স্বপ্ন যেন না ভাঙে এজন্য নেনা তাকে তার অসুখের ব্যাপারে বলেনি, কারণ এটা বললে দীপক সব কিছু ছেড়ে ছুড়ে নেনার কাছে চলে আসবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, দীপক ট্রেনিং শেষ করে ফিরতে ফিরতেই নেনার মৃত্যু হয়ে যায়। মূলত এই জন্যই দীপক এখনও বিয়ে করেনি, সাথে বাড়িতেও যায় না, কারণ ওইখানে নেনার সাথে কাটানো সব স্মৃতিগুলো জড়িয়ে আছে, যেগুলো মনে পড়লে তার পুরো পৃথিবী উল্টে যায়। এইসব দেখাতে দেখাতে সিন পরবর্তী দিন সকালে চলে যায়। ডিমরি থানায় এসে দেখে দীপক স্যার তো এখানে ঘুমিয়ে পড়েছে, তাই সে তাড়াতাড়ি দীপককে ডেকে দেয়। সাথে সে দীপককে বলতে শুরু করে, স্যার গোবিন্দের কল হিস্ট্রি চেক করা হয়েছে, মার্ডারের দিন রাতে গোবিন্দের মোবাইল লোকেশন স্কুলে বলছে। কিন্তু দীপক ডিমরির কাছ থেকে কাগজটা নিয়ে ছিঁড়ে ফেলে, সাথে বলে, আমাদের আগে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। তাড়াহুড়ো করে তারা বের হতে যাচ্ছিল কি তখনই বাইরে সিআই এসে তাকে দাঁড় করায়, বলতে শুরু করে, হোম মিনিস্টার দিওয়ালির পর তোমাকে আর আমাকে ডেকে পাঠিয়েছে, সাথে এটাও বলেছে মনোজ কিশোরী থেকে দূরে থাকো, আর এটা আমার অর্ডার, মনোজ কিশোরীকে এসবের মধ্যে আর টেনো না। বলে সিআই তো চলে যায়। দীপক বেশি কিছু না ভেবে তাড়াতাড়ি স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ডিমরি বলে, স্যার অনেক লম্বা রাস্তা, যেতে যেতে বোর ফিল হবে, রজতের লেখাগুলো পড়তে পড়তে না হয়ে যায়। রজত তার ডায়েরিতে লিখেছে, আজ বন্ধুদের মাঝে আলোচনা হচ্ছিল, চোখে দেখতে না পারার কারণে আমরা আমাদের কে কোন ড্রিম জবটা করতে পারবো না। ওরা আমার কাছে জানতে চাইলে আমি তাদের বলেছি আমি ডক্টর হতে চাই, এবং আমি এই অবস্থাতেই সেটা হয়ে দেখাবো। কিন্তু আমার ভয়, আমি যদি, এটা বলতে ডিমরি একটু থামে। এখানে এমন একটা ওয়ার্ড লেখা ছিল যেটা ডিমরি উচ্চারণ করতে পারছিল না। আর এর মাঝে তারা স্কুলে এসে পৌঁছে যায়। দীপক ডিমরিকে বলছে, কিছু একটা মিসিং হচ্ছে, একটা বিষয় আমার অনেক সন্দেহ হচ্ছে। ওই দিন আবার স্কুলে বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা চলছিল, যা দেখে দীপক ওইখানে গিয়ে ওইখানে থাকা ডক্টরগুলোর সাথে কিছু একটা আলোচনা করতে শুরু করে দেয়। আর এই আলোচনার পর আর বেশি কিছু না করে সোজা থানায় ফিরে আসে। আর আসতে ডিমরি জানায়, স্যার ওয়ার্ডেনের মোবাইলের ডাটাগুলো রিকভার হয়ে গেছে। দীপক ওয়ার্ডেনের মোবাইলের গ্যালারিতে গেলে দেখতে পাই পায়েল নামের সেই মেয়েটার একটা ফটো, যেখানে পায়েল মরা পড়ে আছে। ফটোতে পরিষ্কার দেখা যাচ্ছিল পায়েলের হাত কাটা। মোবাইলে একটা কল রেকর্ডও ছিল, যেখানে ওয়ার্ডেন মনোজ কিশোরীকে কল করে বলছিল, পায়েলকে তো আমি দাফন করে দিয়েছি, কিন্তু তোমার বিরুদ্ধে আমার কাছে অনেক এভিডেন্স রয়েছে, জমির বিষয়ে কি করবে এখন বলো আমায়। রিপ্লাই কিশোরী বলে, এসব বিষয় পরে কথা বলবো,
এখন একটু ব্যস্ত আছি, সরাসরি কথা বলবো। এখন এই কল রেকর্ডটা শোনার পর দীপক কিশোরীর সব কথাগুলো আবারও মনে করতে শুরু করে। অর্থাৎ শুরু থেকে এ পর্যন্ত দীপকের প্রতিটা প্রশ্নের জবাবে কিশোরী তাকে কি রিপ্লাই দিয়েছিল। কারণ ঘুরে ফিরে কিশোরীর উপরে দীপকের সন্দেহ। এই গান থেকে সিন চলে যায় কিছুদিন পর। দিওয়ালির পর কথা মতো সিয়া এবং দীপক হোম মিনিস্টারের সাথে দেখা করতে এসেছে, কারণ হোম মিনিস্টার তাদের ডেকে পাঠিয়েছিল। হোম মিনিস্টার দীপককে বলতে শুরু করে, মনোজ কিশোরী আমার অনেক আপনা লোক, ভুল তো সবারই হয়, তারও না হয়ে গেছে। এতে কার কি ক্ষতি হয়েছে ব্যাপারটা আমরা দেখে নিব। তোমাকে বেশি কিছু করতে হবে না, জাস্ট এইটুকুই করো যাতে মনোজ কিশোরীকে বিষয়টা নিয়ে আর টেনশন করতে না হয়। অবশ্য আমরা তোমার প্রমোশনের ব্যাপারটাও দেখছি, আর স্কুল ভেঙে বিশাল যে বিল্ডিংটা তৈরি হবে ওটা থেকে তোমার জন্য ফ্ল্যাট একটা তো থাকবেই। জবাবে দীপক বলে, দেখুন আমি জানি আমি চাইলে অনেক কিছু নিতে পারবো, অনেক কিছু করতে পারবো, কিন্তু এসব আমি ইন্টারেস্টেড নই। যেমন মনোজ কিশোরী প্রথম দিকে জমি বিক্রি করতে ইন্টারেস্টেড ছিল না, ওটা পুরোপুরি তার ব্যাপার। তবে এখন আমি বলছি এটাই সত্য, মনোজ কিশোরী নির্দোষ। সে বাচ্চাদের অনেক ভালোবাসে, কিন্তু ভুল একটা করে ফেলেছে। সে মেয়ে মানুষ দেখলে লোভ সামলাতে পারে না। তবে আমরা আসল খুনিকে খুঁজে বের করে নিয়েছি। প্রিন্সিপালের আগের অ্যাসিস্ট্যান্ট গোবিন্দ, যাকে কিনা 2 সপ্তাহ পূর্বে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। সে যে স্কুলের পায়েল নামের একটা মেয়ের সাথে খারাপ করেছে সেটা স্বীকার করে নিয়েছে। আর ওয়ার্ডেনের খুনের দিন রাতে সে যে স্কুলের সিসিটিভি ফুটেজ চুরি করতেই সেখানে গিয়েছিল ওইটাও সে স্বীকার করে নিয়েছে। ওয়ার্ডেন তাকে হাতে নাতে ধরে নেওয়াই সে ওয়ার্ডেনকে খুন করে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্কটা আমরা তার বাসা থেকে উদ্ধার করে নিয়েছি। আসল কালপিট ছিল সেই, আমরা তাকে ধরে নিয়েছি। বাকি রইল আমার কথা। আমি কিছু চাই না, মনোজ কিশোর এইসবের মধ্যে নেই সেটা আমরা জানি। এসব বলে দীপক সেখান থেকে বেরিয়ে যেতে শুরু করে। আর তার কথাগুলো শুনে সবাই একদম হতবাক, কারণ এখনো অনেক কিছু অপরিষ্কার। সাথে এসব বলাই মনোজ কিশোরীকেও তার জমিটা বিক্রি করা থেকে সে বাঁচিয়ে দিয়েছে, যার জন্য মনোজ কিশোরী বাইরে এসে দীপককে দাঁড় করিয়ে তাকে ধন্যবাদ জানাচ্ছিল। দীপকও বলে, দেখুন স্যার, ইচ্ছে করলে আমি আপনাকে ওয়ার্ডেনের মার্ডারের কেসে বা পাইলের আত্মহত্যার কেসে ইজিলি আপনাকে ফাঁসাতে পারতাম, কিন্তু আমি তা করিনি। পিছনে কারণ আছে। আমি চাই বাচ্চাদের সেই স্কুলটা স্কুলই থাকুক, সাথে তাদের স্কুল এবং হোস্টেল আপনি তাদের জন্য একদম সব কিছু সুযোগ সুবিধা করে দিন। স্কুলের সব বাচ্চাগুলো অনেক ট্যালেন্টেড, চোখে দেখতে না পারলে কি হয়েছে, তাদের জন্য ওয়ার্ল্ডের সব বেস্ট প্রযুক্তিগুলো ব্যবহার করুন। তাদের ট্যালেন্টগুলো যেন দুনিয়ার সবার সামনে আসে ওটারও ব্যবস্থা করুন, তাহলেই হবে। ও হ্যাঁ, আরেকটা ছোট রিকোয়েস্ট রয়ে গেল। দিয়াকে স্কুল থেকে যে সাসপেন্ড করে দেওয়া হয়েছে ওটা তুলে নিয়ে তাকে রজতের সাথে পড়ালেখা করার আবার সুযোগ করে দিন। মনোজ কিশোরী ও দীপককে কথা দেয়, যেরকম আপনি বলেছেন আমি সব কিছু করব। দীপকও সেখান থেকে চলে আসে। এরপর সিন চলে যায় 2 মাস পর। দিমরি বিল্ডারের কাছ থেকে তার বাড়িটা পেয়েছে, আর সে বাড়ির বেলকনিতে বসে দীপক আর দিমরি ড্রিঙ্কস করতে করতে গল্প করছিল। দিমরি দীপককে বলছে, স্যার পায়েল তো আর ফিরে আসবে না, তার পরিবারের ব্যাপারে কি কিছু ভাবলেন? দীপক বলে, সরকারের কাছে আবেদন করেছি, কিছু পেলেও পেতে পারে। এদের কথার মাঝে আমরা এটাও জানতে পারি দীপক চাকরি থেকে রিজাইন নিয়েছে, আর সে একেবারের জন্য বাড়িতে তার মা বাবার কাছে চলে যাবে। কিন্তু যাওয়ার আগে সে একবার রজতের সাথে দেখা করতে যায়। এসে রজতকে তার ডায়েরিটা ফিরিয়ে দেয়, সাথে তাকে একটা চিঠি ধরিয়ে দিয়ে বলে, আমি চলে যাওয়ার পরেই এই চিঠিটা পড়বে। আর হ্যাঁ, কেউ যেন কিছু জানতে না পারে, এমনকি দিয়াও না। পড়ার পর চিঠিটা ছিঁড়ে আগুনে পুড়ে ফেলিও। এসব কিছু বলে দীপক তো চলে যায়। রজত কথা মতো চিঠিটা পড়তে শুরু করে। দীপক চিঠিতে লিখেছিল, আমার চিঠি লেখার একদমই অভ্যাস নেই, তারপরও লিখেছি। মনে হতে পারে এটা কোনো এফআইআরের মতোই, পুলিশ তো, বুঝতে পারছ। যাই হোক, যেদিন আমি জানতে পারি তুমি ওয়ারানকে খুন করেছ, ওই দিনই আমি মিনিস্টারের সাথে ডিল করতে পারতাম। অবশ্য চাইলে এখনও পারি, কিন্তু আমার মন তা চায় না। ক্রিমিনালদের ধরতে ধরতে আমার জীবন পার হয়ে গেছে। তবে এই কেসটা পুরোপুরি ভিন্ন। যতই আমি এই কেসের গভীরে প্রবেশ করি, ততই ইনোসেন্ট একটা চেহারার উপর আমার সন্দেহ তৈরি হতে শুরু করে। আর একটা মাত্র ওয়ার্ড আমার সব সন্দেহ দূর করে দেয়। ওই সময় আমি কেসটা সলভ করে ফেলি। এইখানে আমরা দেখতে পাই দিমরি তখন রজতের ডায়েরিটা পড়ার সময় যে একটা শব্দতে এসে আটকে গিয়েছিল না, সেই শব্দটা ছিল এম্বোলিজম নামের একটা শব্দ, যেটা সে উচ্চারণ করতে পারছিল না। আর এম্বোলিজম শব্দটা শোনার পর দীপক তখন ডক্টরের কাছে এইটার ব্যাপারে কথা বলেছিল। সে ডক্টরের সাথে কথা বলেছিল মেডিকেলে একটা টার্ম আছে, এয়ার এম্বোলিজম। এই স্কুলের স্টুডেন্ট রজত, সে কি কখনো আপনাদের কাছে এই এয়ার এম্বোলিজমের ব্যাপারে জানতে চেয়েছিল? ডক্টরটা দীপককে বলে, আমার 6 মাস আগের একটা ঘটনার কথা মনে আছে। রজত নামের যে ছেলেটার কথা বলছেন তাকে কুকুরে কামড়েছিল, যার জন্য তাকে আর্জেন্টলি ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন পড়ে।
তখন আমার সাথে নতুন একজন কম্পাউন্ডার কাজ করত, তাই আমাকে তাকে শিখিয়ে দিতে হয়েছিল যে ইঞ্জেকশন দেওয়ার সময় সে যদি সিরিঞ্জ থেকে বাতাসগুলো বের করে না দেয় তাহলে এয়ার এম্বোলিজম হতে পারে, অর্থাৎ নার্ভের মধ্যে বাতাস প্রবেশ করে যাবে, আর এমনটা হলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার ঝুঁকি বেড়ে যায়। কম্পাউন্ডারকে এ ব্যাপারে বলার সময় রজত শুনেছিল, যেটা শুনে সে তখন অনেক ভয় পাচ্ছিল আর বারবার জিজ্ঞাসা করছিল যে সিরিঞ্জ থেকে বাতাস বের করেছে কিনা। ব্যাস, ডক্টরের কাছে এই ব্যাপারে জানার পরপরই দীপকের সব কিছু একেবারে ক্লিয়ার হয়ে যায়, কারণ সে ওয়ার্ডেনের হাতে ইঞ্জেকশনের ছোট্ট একটা ছিদ্র দেখতে পেয়েছিল। এরই সাথে সে ওয়ার্ডেনের রুমের বাইরে পিছনের জানালা বরাবর নিচে একটা খালি সিরিঞ্জও খুঁজে পেয়েছিল তখন, যেটা সে তখন এমনি এমনি মনে করে নজর আন্দাজ করে দিয়েছিল। দীপক চিঠিতে লিখেছে, সিরিঞ্জের সাথে গোবিন্দের কোনো কানেকশন নেই, প্রত্যেকেরই ভালো খারাপের নিজস্ব জ্ঞান আছে, আর তাদের সবারই সেগুলো জাস্টিফাই করার কারণও থাকে। যেমনটা গোবিন্দকে খুনি বানানোর বিষয়টা আমার সঠিক মনে হয়েছে, আমি তেমনটাই করেছি, কারণ সে পায়েলের সাথে যা করেছে তা অনেক বড় একটা অন্যায়, সে ওই দিনই খুনি হয়ে গেছে। কিন্তু তোমাদের বন্ধুত্বের জন্য দিয়াকে এক্সপেল করা আমার একদমই সঠিক মনে হয়নি। যা হয়েছে এতে তোমার কোনো দোষ নেই। দিয়ার প্রতি তোমার ভালোবাসা, তোমার বিশ্বাস, সেটা কোনো পাপ না। মাথায় রেখো, ভালোবাসা দেখা যায় না, সেটা অনুভব করতে হয়, যেটা আমি হারে হারে করেছি। কিন্তু আমি জীবনও এটা মানব না যে শুধুমাত্র এই কারণে তুমি ওয়ার্ডানের খুন করেছ, যে সে দিয়াকে তোমার থেকে আলাদা করে দিয়েছে এর জের ধরে। আমার মনে একটা প্রশ্ন এখনো রয়ে গেল, যে কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে তুমি ওয়ার্ডেনকে মারার সিদ্ধান্তটা নিয়েছিলে। তো এখানেই এসে আমাদের সবার সামনে আসল রহস্যটা উন্মোচন হয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই রজত ওই দিন ওয়ার্ডেনের রুমের পাশ দিয়ে যাচ্ছিল। তখন রজত শুনতে পাই মনোজ কিশোরী ওয়ার্ডেনকে বলছিল, আমি তোমাকে বলেছিলাম না পায়েলকে হসপিটাল নিয়ে যেতে, তোমার জন্য মেয়েটা মরল, হসপিটাল নিয়ে গেলে তাকে বাঁচানো যেত, তার মৃত্যুর জন্য তুমি দায়ী। কিন্তু ওয়ার্ডেন বলছিল, একটা অন্ধ মেয়ে মারা গেছে তো কি হয়েছে, যা হয়েছে এগুলো আমি দেখে নিব, আমি সামলে নিব। তুমি আগে এটা বলো, এই জমির ব্যাপারে তুমি কি সিদ্ধান্ত নিলে? স্কুলের এই জমিটার চাহিদা অনেক, রোশন বিল্ডারের কথা মতো তার কাছে বেছে দাও, এত টাকা পাবে যা কল্পনা করতে পারবে না। অবশ্য এটা করা ছাড়া তোমার আর কোনো উপায়ও নেই। আমার কাছে তোমার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে, আমাদের কল রেকর্ড, পাইলের মৃত্যুর ভিডিও, তোমাকে ফাঁসানোর জন্য এসবই যথেষ্ট। যদি তুমি জমিটা বিক্রি করতে রাজি না হও তাহলে আমি সব কিছু প্রকাশ করে দিব। এদিকে রজত দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শুনছিল। মনোজ কিশোরীও সঙ্গীতার উপর রেগে গিয়ে বলে, তোর যা করার কর, এই স্কুলটা আমার বাপ দাদার স্বপ্ন, এই বাচ্চাগুলো আমার বাচ্চার মতোই। আমি খারাপ হতে পারি, কিন্তু এই বাচ্চাগুলোকে তাদের ঘরের মতো স্কুলটা ছাড়া করব, এতটাও নিচে নামিনি আমি, আমার টাকার প্রয়োজন পড়েনি। সঙ্গীতাও পরিষ্কার হুমকি দিয়ে দেয়, 48 ঘন্টা সময় দিচ্ছি তোমাকে, এর মাঝে যদি আমার কথা মতো না করো তাহলে সব নিউজ চ্যানেলে প্রকাশ করে দিব। মনোজ কিশোরীও তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সঙ্গীতাও রেগে সমানে ড্রিঙ্কস করে চলেছে। রোশন বিল্ডারও কল করে তাকে জানতে চায় যার কতদিন সময় লাগবে, জমিটার তাড়াতাড়ি ব্যবস্থা করো, হাতে ক্লায়েন্ট অনেক। সঙ্গীতা বলে, আমাকে আর কিছুদিন সময় দিন, আমি স্কুলটা খালি করে ছাড়ব। এই অন্ধ টোকাই এইসব বাচ্চাগুলো আমার কাছে কিছুই না, রাস্তা কিভাবে ক্লিয়ার করতে হয় তা আমার ভালো করে জানা আছে। এই তো কিছুদিন আগে আমাদের স্কুলে একজন কাজের লোক একটা মেয়ের সাথে খারাপ করতে গিয়েছিল, এই জন্য মেয়েটিকে একটু বকা দেওয়ায় সে নিজেকে নিজে শেষ করে দিয়েছে। দেখো, তার বিষয়টাও সেকেন্ডের মধ্যেই একদম শেষ করে দিয়েছি, কেউ কিছু বুঝতে পারেনি। অর্থাৎ কোন মেয়ের কথা বলছে তা তো বুঝতে পারছেন, পায়েলের কথাই বলছে। গোবিন্দ পায়েলের সাথে খারাপ করতে গিয়েছিল না, ওয়ার্ডেন তখন এসে পায়েলের কোনো দোষ না থাকা সত্ত্বেও পায়েলকেও বকেছিল, যার জন্য পায়েল অপমানে তার সামনেই হাত কেটে নিজেকে শেষ করে দিতে গিয়েছিল। ওয়ার্ডেন সঙ্গীতা চাইলে তো তাকে বাঁচাতে পারত, কিন্তু সে তা করেনি, উল্টো সব কিছু প্রমাণ রেখে দেয় মনোজ কিশোরীকে ফাঁসাতে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শুনে আর সব কিছু জানার পর রজতের তো সঙ্গীতার উপর প্রচণ্ড রাগ হয়, যেন সে তাকে জানে শেষ করে ফেলবে। এর মাঝেই ওয়ার্ডেনের সেক্রেটারি হেমা ওয়ার্ডেনকে একটা ইঞ্জেকশন দিতে আসে। একটু করে ব্যথা পাওয়ায় ওয়ার্ডেন হেমাকে বকছিল যে ভালো মতো একটা ইঞ্জেকশনও দিতে পারো না। এখন ইঞ্জেকশনের কথা শুনতে রজতেরও মনে পড়ে, ওই ডক্টরটা বলেছিল সিরিঞ্জের মধ্যে বাতাস থেকে গেলে আর সেই বাতাসগুলো নার্ভে প্রবেশ করলে যে কারোর হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকতে পারে, আর 99% কেসে এমনটাই হয়। এটা মনে পড়তে রজত একটা খালি সিরিঞ্জের ব্যবস্থা করে ধীরে ধীরে ওয়ার্ডেনের রুমের দিকে যায়। ওয়ার্ডেন সঙ্গীতা তখন ড্রিঙ্কস করে ঘুমিয়ে পড়েছিল। রজত সেই সিরিঞ্জটা বের করে তার মধ্যে কিছু বাতাস ঢুকিয়ে বাতাসওয়ালায় খালি সিরিঞ্জটা সঙ্গীতার হাতে পুশ করে দেয়। তারপর ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়ে রজত জানালা দিয়ে বেরিয়ে যায়।
এদিকে এয়ার অ্যাম্বোলিজমের কারণে ওয়ার্ডেন সঙ্গীতার মৃত্যুটা হয়, যেটা ছিল মূলত ওয়ার্ডেনের মৃত্যুর আসল রহস্য। রজত তার বেস্ট ফ্রেন্ড পায়েলের মৃত্যুর প্রতিশোধ এবং সঙ্গীতার মতো এমন একটা জানোয়ারের হাত থেকে তাদের স্কুলটাকে বাঁচানোর জন্যই এমনটা করেছে। তো চিঠিতে দীপক লিখেছে, কী কারণ ছিল আমি তা জানি না, তারপরও আমি তোমাকে পক্ষ নিয়েছি, কারণ আমার মন যেটা বলেছে আমি সেটাই করেছি। দিয়ার তোমার ব্যাপারে শোনার পর আমি তোমাদের মধ্যে আমার হারিয়ে যাওয়া নেনার ভালোবাসাকে ফিল করেছি, যার জন্য আমি শান্তিতে ঘুমাতেও পারিনি। ভাগ্যের নির্মম পরিহাস, নেনাকে আমার হারাতে হয়েছে, কিন্তু তোমাদের আমি এক করে দিয়ে গেলাম। এরপর দেখা যায় মনোজ কিশোরীও দীপককে দেওয়া কথা অনুযায়ী দিয়াকে আবার স্কুলে ফিরিয়ে এনেছে, সাথে সে স্কুল এবং তাদের স্কুলের হোস্টেলের আর উন্নয়ন শুরু করেছে। দেখতে দেখতে মুভিটাও এখানে শেষ হয়। মাঝখানে অনেকগুলো প্রশ্ন জমেছিল, আবার শেষে এসে এক এক করে সবগুলো ক্লিয়ারও হয়েছে। আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন।